সু- সুপ্রিয় ছাত্রছাত্রী, চট্টগ্রাম অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমি মোহাম্মদ ইকবাল। সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, বাংলাদেশ নৌবাহিনী কলেজ, চট্টগ্রাম। আমরা একটু প্রজেক্টর দিকে একটু দেখি কি কি আছে। হিসাব বিজ্ঞান প্রথম পত্র। আমরা এখানে কিছু একটা বিল্ডিং এর ছবি দেখতেছি, যেটা হলো তোমার শিক্ষা ভবন, কিছু অফিস। এটা হচ্ছে ট্রেড লাইসেন্সের ছবি, এটা একটা হচ্ছে বিল্ডিং এর ছবি, যা বঙ্গবন্ধুর বাড়ি। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে এটাও সম্পদ, এটাও সম্পদ, এটাও সম্পদ, এটাও সম্পদ। সুতরাং আমরা আজকে কি নিয়ে আলোচনা করব? স্থায়ী সম্পদের উপর অবশ্যই ধার্য, অষ্টম অধ্যায়, দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পত্তির হিসাব। স্থায়ী সম্পত্তির উপর অবচয়। আজকে শিক্ষণ ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা অবশ্যই ধার্যের পদ্ধতি বর্ণনা করতে পারবেন। অবশ্যই স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত লাভ ক্ষতি নিরূপণ করতে পারবে। অবশ্যই হিসাব সংক্রান্ত বিভিন্ন হিসাব প্রস্তুত করতে পারবে। আমরা সবাই খাতা কলম নিয়ে বসবো, মনোযোগ সহকারে ক্লাসটা শুনবো। আমি আশা করব যদি এই ক্লাসটা মনোযোগ সহকারে শোনো, তোমরা দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদ নিয়ে যে সব সমস্যা, প্রশ্নের সমস্যা হবে, এগুলা তোমরা নিজেরাই সমাধান করতে পারবে। প্রথমে স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ কি? ব্যবসা পরিচালনা ও মুনাফা অর্জনের জন্য প্রয়োজন হয় বিভিন্ন প্রকার সম্পদ। সম্পদ বলতে শুধুমাত্র নগদ টাকা পয়সা, জমি জায়গা, ঘর বাড়ি ইত্যাদিকে বোঝায় না। যেসব ব্যয়ের সুবিধা ভবিষ্যতে পাওয়া যাবে তাকে সম্পদ বলে। যে আমি একটা জিনিস কিনলাম, সেটার যদি উপযোগিতা আমি কয়েক বছর ধরে পাই, তাহলে সেটাই হচ্ছে আমার সম্পদ। সম্পদ দৃশ্যমান ও অদৃশ্যমান হতে পারে। একটা সম্পদ দেখা যাইতে পারে, আবার নাও দেখা যাইতে পারে। দৃশ্যমান সম্পদ যা দেখা যায় ও স্পর্শ করা যায়, যেমন ভূমি, দালান কোঠা, আসবাবপত্র ইত্যাদি, যেগুলোকে আমরা ধরতে পারবো, স্পর্শ করতে পারবো, সেগুলো হচ্ছে কি? দৃশ্যমান সম্পদ। আর অদৃশ্যমান সম্পদ হচ্ছে যে যা দেখা যায় না, স্পর্শ করা যায় না, যেমন সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক ইত্যাদি। এগুলো হচ্ছে তোমার অদৃশ্যমান সম্পদ, আর এগুলো হচ্ছে তোমার দৃশ্যমান সম্পদ। আমরা আজকে দেখব দৃশ্যমান সম্পদের উপর কিভাবে অবশ্যই ধার্য করা হয়। অবশ্যই ধার্যের অনেকগুলো পদ্ধতি আছে, আমরা একটু দেখে নিই। অবশ্যই ধার্যের পদ্ধতি স্থির কিস্তি পদ্ধতি। স্থির কিস্তি পদ্ধতিকে বলা হয় সরল রৈখিক পদ্ধতি। ক্রমহ্রাসমান ব্যয়ের পদ্ধতি, দ্রুত ক্রমহ্রাসমান ব্যয়ের পদ্ধতি, একক কর্মদক্ষতা পদ্ধতি, বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি। কিন্তু আমার এইচএসসি পরীক্ষায় বিগত বৎসরের প্রশ্নগুলা দেখে যেটা পরীক্ষা আসে সেটা হলো স্থির কিস্তি বা সরলরৈখিক পদ্ধতি আর ক্রমহ্রাসমান ব্যয়ের পদ্ধতি। এই দুটো পদ্ধতি নিয়ে আমার পরীক্ষায় প্রশ্ন আসে। আমরা আজকে এই দুটো পদ্ধতি নিয়ে এখন দেখব। অফিস সরঞ্জাম, বিল্ডিং, যন্ত্রপাতি আর জমি, এগুলো হচ্ছে তোমার দৃশ্যমান সম্পদ। দৃশ্যমান সম্পদ কি কি আমরা একটু দেখি। তাহলে ভূমি উন্নয়ন, দালান কোঠা, ভূমি সহ দালান কোঠা, ইজারা সম্পদ, এগুলো হচ্ছে আমার দৃশ্যমান সম্পদ। আমরা এখন দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ নিয়ে কথা বলবো। আমরা দেখি দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ।
সরল রৈখিক স্থির কিস্তি পদ্ধতি, এটাকে বলা হয় সরল রৈখিক স্থির কিস্তি পদ্ধতিকে কি বলা হয়? সরল রৈখিক পদ্ধতি। আর একটা হলো ক্রমহ্রাসমান জের পদ্ধতি। এই দুটো পদ্ধতি আজকে আমরা এখানে করাবো। সরল রৈখিক পদ্ধতি কিংবা স্থির কিস্তি পদ্ধতি বাৎসরিক হিসাব। সরল রৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি হলো, আমি একটা স্থায়ী সম্পত্তির উপর যদি এক বছর, প্রথম বছর যত অবশ্যই হবে, যত পার্সেন্ট অবশ্যই হবে, যত পরিমাণ অবশ্যই হবে, প্রত্যেক বছর একই পরিমাণ অবশ্যই ধার্য করাকে বলা হয় সরল রৈখিক পদ্ধতিতে অবশ্যই ধার্য। আর এখানে বাৎসরিক অবশ্যের সূত্র হচ্ছে সম্পত্তির ক্রয় মূল্য যোগ আনুষঙ্গিক ব্যয়। আমি সম্পত্তিটা যত টাকা দিয়ে ক্রয় করছি তার সাথে এটা আনানো বা পরিবহন খরচ, সেটা বসানো খরচ, অন্যান্য খরচ যোগ করলে হবে আনুষঙ্গিক ব্যয়। তার থেকে ভগ্নাংশের মূল্য বাদ যাবে। এই সম্পত্তি আমি যত বছর ব্যবহার করব, ব্যবহারের ফলে এটা যদি আমি বিক্রয় করে ফেলি তাকে বলা হবে কি? ভগ্নাংশের মূল্য। সম্পত্তির ক্রয় মূল্য যোগ আনুষঙ্গিক ব্যয় বাদ ভগ্নাংশের মূল্য, এই দুটা যোগ করে ভগ্নাংশের মূল্য বাদ দেওয়ার পর যে ফিগারটা হবে তাকে আয়ুষ্কাল দিয়ে ভাগ করলে আমার বাৎসরিক অবচয়ের পরিমাণ বের হবে। এটা আমার এমসিকিউ পরীক্ষার জন্য, প্রশ্নপত্রের জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি শিখলাম? বাৎসরিক অবচয় হলো সম্পত্তির ক্রয় মূল্য যোগ আনুষঙ্গিক ব্যয় বাদ ভগ্নাংশের মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। অথবা আমি যদি অবচয়ের হার বের করি তবে হবে 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল, অর্থাৎ 100%কে আয়ুষ্কাল দিয়ে ভাগ করলে যে পার্সেন্টেজটা হবে সেটাই হবে অবচয়ের হার। আর ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবশ্যই এটা দুইটা সূত্র আছে, আমি পরীক্ষায় তোমাদেরকে বলবো, ওটা যেহেতু কঠিন এটা দিয়ে করলেও পরীক্ষায় হবে। 100%কে আয়ুষ্কাল দিয়ে ভাগ করে তাকে 2 দিয়ে গুণ করলে যে অবচয়ের হার হবে সেটাই দিয়ে আমি অবচয়ের হার ধরে অঙ্ক করব। সম্পত্তির মোট বা অর্জন মূল্যের উপর ক্রমহ্রাসমান জের পদ্ধতি অবশ্যই নির্ণয় করতে হয়। মোট মূল্য বলতে সম্পত্তির ক্রয় মূল্য যোগ আনুষঙ্গিক ব্যয়। সম্পত্তির ক্রয় মূল্য যোগ আনুষঙ্গিক ব্যয়, এটাকে বলা হয় সম্পত্তির মোট বা অর্জন মূল্য। আর সম্পত্তির অবশ্যযোগ্য মূল্যের উপর স্থির বা সরল রৈখিক পদ্ধতিতে অবশ্যই নির্ণয় করতে হয়। আমার সম্পত্তির মোট মূল্য হলো দুটো। সম্পত্তির ক্রয় মূল্যের সাথে আমি যদি আনুষঙ্গিক ব্যয় যোগ করি তাহলে হবে মোট মূল্য। আর অবশ্যযোগ্য মূল্য হচ্ছে সম্পত্তির ক্রয় মূল্য যোগ আনুষঙ্গিক ব্যয় বাদ ভগ্নাংশের মূল্য। এবার আমরা অবচয়টা আমরা এখন শিখলাম। অবচয়ের পরে এবার আমরা জাবেদা শিখব। জাবেদা আমার পরীক্ষায় বাধ্যতামূলক জাবেদা আসবে। প্রথম হচ্ছে আমরা যদি স্থায়ী সম্পত্তিটা ক্রয় করি সেই ক্ষেত্রে আমার জাবেদা কীরকম হবে। প্রথম জাবেদা হবে স্থায়ী সংশ্লিষ্ট সম্পদ হিসাব ডেবিট। মনে করো আমি যন্ত্রপাতি কিনলাম, তাহলে হবে যন্ত্রপাতি ডেবিট, নগদান হিসাব ক্রেডিট যদি আমি নগদে ক্রয় করি, আর যদি চেকে ক্রয় করি তাহলে হবে ব্যাংক হিসাব ক্রেডিট। আর যদি অ্যামাউন্টটা ছোট হয় তাহলে নগদান ডেবিট, আর অ্যামাউন্টটা বড় হলে তাহলে আমি লিখবো কি? ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ লিখবো চেকে অথবা নগদে মেশিন ক্রয় করা হলো। তাহলে প্রথম জাবেদা হবে যন্ত্রপাতি বা মেশিনারি ডেবিট, নগদান বা ব্যাংক ক্রেডিট। 2 নাম্বার অবচয়ের জন্য জাবেদা হবে অবশ্যই খরচ ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট। হবে কি? অবশ্যই ধার্য করা হলো। হবে কি? অবশ্যই ধার্য করা হলো। 2টা জাবেদা শিখলাম। প্রথম হচ্ছে মেশিনারি ডেবিট, নগদান বা ব্যাংক ক্রেডিট। 2 নাম্বার জাবেদা হবে অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট। আর 3 নাম্বার জাবেদা হবে আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ ক্রেডিট। অবচয় খরচ আয় বিবরণীতে স্থানান্তর করা হলো। এই 3টা জাবেদা আমরা ভালো করে আয়ত্ত করে ফেলবো, ভালো করে শিখবো। এরপর এটা আবার থাকতেও পারে পরীক্ষার প্রশ্নপত্রে, নাও থাকতে পারে, কিন্তু ওই 3টা প্রশ্ন আমার থাকবে। আমি যদি কোনো সম্পত্তি ক্রয় করে বছরের মাঝামাঝি বা বছরের শেষে বিক্রয় করে দিই তখন এই জাবেদা আসবে। সেটা হলো নগদান ব্যাংক বাকিতে বিক্রয় করলে প্রাপ্য হিসাব, নগদান ডেবিট, ব্যাংক ডেবিট অথবা প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় মূল্য দিয়ে। অবচয় সঞ্চিত হিসাব ডেবিট, মোট অবচয় আমার 2 বছর হলে 2 বছরের যোগ করে যেটা অবচয় হবে সেটা হচ্ছে মোট অবচয়। সম্পদ বিক্রয় জড়িত ক্ষতি ডেবিট, ক্ষতির পরিমাণ দিয়ে।
আর সংশ্লিষ্ট সম্পদ ক্রেডিট মোট মূল্য দিয়ে, আর সম্পদ বিক্রয়জনিত লাভ ক্রেডিট লাভের পরিমাণ দিয়ে। এই জিনিসটা আবার আমি বলি, আমি একটা সম্পত্তি যখন বিক্রয় করে ফেলবো তাহলে ওই বিক্রয়ের টাকা হবে নগদান ডেবিট। আমার ওই 2, 3 বা 1 বছরের অবচয়কে যোগ করলে হবে পুঞ্জীভূত অবচয় ডেবিট। যদি আমার ক্ষতি হয় তাহলে হবে সম্পদ বিক্রয়জনিত ক্ষতি ডেবিট। ওই সম্পদ যেটা আমি বিক্রয় করবো সেই সম্পদ ক্রেডিট। আর যদি লাভ হয় তাহলে হবে কি সম্পদ বিক্রয়জনিত লাভ ক্রেডিট। বুঝতে পারছো তোমরা? এটা ভালো করে বুঝবে, আশা করি তোমরা এটা, যেহেতু এখন ফার্স্ট ইয়ার বলো আর এইচএসসি পরীক্ষার্থী বলো, আমাদের কিন্তু কোর্স কমপ্লিট, এটা আমাদের বুঝার কথা। এরপরেও যদি তোমরা কেউ যদি না বুঝো তাহলে আমাকে এখানে কমেন্ট বক্সে লিখে দিবে, আমি তোমাদেরকে উত্তর লিখে দেওয়ার চেষ্টা করব। এবার মেশিন বিক্রয়জনিত লাভ বা ক্ষতি কিভাবে বের করব? প্রথমে হবে বিক্রিত মেশিনের ক্রয় মূল্য। যে মেশিনটা আমি বিক্রয় করে ফেলবো সেটা আমি কত টাকা দিয়ে ক্রয় করছি, তার থেকে আমি পুঞ্জীভূত অবস্থায় বাদ দিব। আমার 2 বছর বা 3 বছরের মোট অবচয়টা বাদ দিব, যেটা হবে সেটার নাম কি পুস্তক মূল্য। তাহলে পুস্তক মূল্য কিভাবে বের করা হয়? মেশিনের ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবস্থায় বাদ দিলে পুস্তক মূল্য। এই পুস্তক মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ গেলে বিক্রয়জনিত লাভ বা ক্ষতি। যদি বিক্রয় মূল্য বড় হয় তাহলে লাভ, আর বিক্রয় মূল্য ছোট হলে ক্ষতি। এরকম প্রশ্ন এমসিকিউতে আসে। আমার ক্রয় মূল্য বিক্রয় মূল্য দেওয়াটাকে বলা হয় তোমার বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয় করো। সেই ক্ষেত্রে আমরা করব কি, বিক্রিত মেশিনের ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবস্থায় বাদ দিব, যেটা হবে সেটার নাম পুস্তক মূল্য। তার থেকে বিক্রয় মূল্য বাদ দিলে মেশিন বিক্রয়জনিত লাভ বা ক্ষতি বের হবে। আমরা একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিই। এই একটা গাড়ি, নতুন গাড়ি আমি কিনলাম 30 লাখ টাকা। এটা এখন পুরাতন হয়ে গেছে, এটা হয়ে গেছে। এখন যদি বিক্রয় করতে যায় এটা সম্ভাব্য মূল্য হবে 18,000। তাহলে ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি হচ্ছে কত? 12,000। এবার ক্রমহ্রাসমান ব্যয়ের প্রতি অবচয় সারণী, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটাও আমার পরীক্ষা আসে। অবচয় সারণী আমি কিভাবে বের করব? প্রথমে সাল লিখব, প্রারম্ভিক মূল্য লিখব, অবচয় লিখব, পুঞ্জীভূত অবচয়ের হার লিখব, অবচয় লিখব, পুঞ্জীভূত অবচয় লিখব, সমাপনী চাল লিখব। সাল প্রারম্ভিক মূল্য, অবচয় হার, অবচয় পুঞ্জীভূত অবচয়, সমাপনী জ্যাট। সাল 2017-তে আমি একটা সম্পত্তি 1 লাখ টাকা দিয়ে ক্রয় করছি, তার 10% হবে 10,000 টাকা। 10% হবে 10,000 টাকা, আর পুঞ্জীভূত অবশ্যই 10,000 টাকা। সমাপনী চের হচ্ছে 1 লাখ মাইনাস 10,000 সমান হবে 90,000। অর্থাৎ আমার প্রারম্ভিক মূল্য থেকে অবচয় বাদ গেলে সমাপনী জ্যাট। আবার পরের বছর হবে 90,000-এর উপর 10%, তাহলে 9,000। এই 10,000 যোগ 9,000 19,000। 90,000 থেকে 9,000 গেলে 81,000। এটাকে বলা হয় তোমার ক্রমহ্রাসমান ব্যয়ের পদ্ধতি। এটাকে কি বলা হয়? ক্রমহ্রাসমান ব্যয়ের পদ্ধতি। এরপর দেখি আমরা কিছু খতিয়ান করতে হবে। একটা হচ্ছে সংশ্লিষ্ট সম্পদ, অবচয়, পুঞ্জীভূত অবশিষ্ট। অবচয় কিভাবে করব? প্রথমে 2টা জাবাদা আছে। একটা জাবাদা হলো ডিসেম্বর 31 পুঞ্জীভূত অবচয়। প্রথম জাবাদা ছিল যে, দ্বিতীয় জাবাদা ছিল যে অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। পুঞ্জীভূত অবচয় এটা একবার এখানে হবে, আরেকবার এখানে হবে। এরপর হলো 3 নম্বর জাবাদা হলো আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ ক্রেডিট। এই আয় বিবরণী দিলাম, এটা জেডটা মিলে গেছে, এটার জের মিলে গেছে। আর মেশিনারিতে প্রথমে নগদে যা কিনলাম তা হয়ে যাবে মেশিনারিতে। এই দুটো খতিয়ান কিন্তু আমার পরীক্ষায় আসবে, জাবাদা থেকেই কিন্তু খতিয়ান করা হয়। পুঞ্জীভূত অবচয় এখানে যত হবে সববার অবচয় বলে টাকাটা ক্রেডিট, জের ক্রেডিট। পরের বছর হলে 2017 অবচয়, 2018 হবে কি অবচয়। এইভাবে হবে। আমরা কি শিখলাম? আমরা
জাবেদা শিখলাম, কতিয়ান শিখলাম, বিক্রয়জনিত লাভ্যা ক্ষতি শিখলাম। এরপর এখন শিখব আয় বিবরণীতে অবশ্যই খরচ কিভাবে প্রদর্শিত হয়। আয় বিবরণীটা আমরা কিভাবে করব দেখো, জাস্ট লিখে দিব আয় বিবরণী পরিচালন ব্যয়, এগুলো সব পরিচালন ব্যয়। 2017 সাল অবশ্যই খরচ 10,000, 2018 সাল অবশ্যই খরচ 9,000, এই দুইটাই যাবে আয় বিবরণীতে। আর আর্থিক অবস্থার বিবরণীতে মেশিন কিভাবে প্রদর্শিত হয় বা মেশিনারি কিভাবে প্রদর্শিত হয়। আমি লিখবো আর্থিক অবস্থার বিবরণী স্থায়ী সম্পদ 2017 সাল মেশিনারি 1 লাখ, বাদ পুঞ্জীভূত অবস্থায় হবে 10,000 আর 90,000। আর 2018 সালে হবে আমার মেশিনারি 1 লাখ আর পুঞ্জীভূত অবস্থায় হচ্ছে 19,000, দুটো যোগ করলে 19,000, টোটাল হবে কত? 81,000। এবার আমরা দেখব যা বললাম তা তোমরা কিছু বুঝতে পারছো কিনা, আমরা একটু চেষ্টা করে দেখব, কয়েকটা প্রশ্ন করি দেখি। আমি প্রথমে এমসিকিউ সব প্রশ্ন নিয়ে নিই। প্রথম প্রশ্ন আছে, পুঞ্জীভূত অবস্থায় একটি বিপরীত শব্দ দায় স্থায়ী সম্পদ নাকি ব্যয়? আচ্ছা, এখন যদি আমরা যদি বলি পুঞ্জীভূত অবস্থায় কি একটা কি বিপরীত শব্দ, আমি দেখি বিপরীত শব্দতে যদি আমি ক্লিক করি, আমি ধরলাম এটা বিপরীত শব্দ। তোমরা কেউ একজন বলো তো দেখি, পুঞ্জীভূত অবস্থায় একজনে বললো এটা বিপরীত শব্দ, একজনে বললো এটা বিপরীত সম্পদ। ইয়েস, সঠিক। আর যদি কেউ যদি বলে এটা দায়, তাহলে তারটা ভুল হবে। আর কেউ যদি বলে সম্পদ, তারটাও ভুল হবে। আর কেউ যদি বলে ব্যয়, তাহলে কি হবে? তারটাও ভুল হবে। তাহলে আমরা একটা কি পাইছি? সঠিক উত্তর পাইছি। এরপর নিচের কোনটি অদৃশ্যমান লেনদেন? আমরা দেখবো একবার অদৃশ্যমান লেনদেন কোনটি। কেউ যদি বলে এটা কমিশন, দেখি যদি কেউ বলে এটা কমিশন, ভুল, অদৃশ্যমান লেনদেন। আবার কেউ যদি বলে হয় বার্তা, তাইলেও ভুল। কেউ যদি বলে অবচয়, শুদ্ধ। আর কেউ যদি বলে কি দারে বিক্রয়, তাও হবে ভুল। এবার নিজেরাই বলো অবচয় কোনটি হ্রাস করে, এখান থেকে কোন জিনিসটাকে অবচয় হ্রাস করে একটু চিন্তা করে বলো দেখি। দায়, নগদ, ব্যাংক জমা নাকি মূলধন? দেখি আমরা প্রথমে যদি বলি দায়, ভুল। তারপর যদি বলি নগদ, ভুল। যদি বলি ব্যাংক জমা, ভুল। তাহলে সঠিক হবে কি? মূলধন। সঠিক হবে কি? মূলধন। পরেরটা, নিচের কোনটি দৃশ্যমান স্থায়ী সম্পদ? সবাই চেষ্টা করি কোনটা দৃশ্যমান। আমি প্রথমে বলছিলাম কোনগুলো দৃশ্যমান, কোনগুলো অদৃশ্যমান। যেগুলো চোখে দেখা যায়, ধরা যায়, সেগুলো হচ্ছে দৃশ্যমান। যেগুলো চোখে দেখা যায় না, ধরা যায় না, সেগুলো হচ্ছে অদৃশ্যমান। তাহলে এখানে কোনটা হবে? যদি কেউ যদি বলে সুনাম, ভুল। আর কেউ যদি বলে দালান কোটা, সঠিক। আর কেউ যদি বলে গ্রন্থ সত্য, ভুল। আর কেউ যদি বলে কি প্যাটেন্ট, তাও ভুল। খুব সহজে নগদে রূপান্তরযোগ্য সম্পদ কি? যেটা খুব দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যায়। একটা কথা মনে রাখবা, সম্পদ আছে তোমার চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, অসমন্বয়কৃত ব্যয়, এগুলা। স্থায়ী সম্পদ হচ্ছে যেসব সম্পদ একবার ক্রয় করলে যেটা দীর্ঘদিন ধরে আমি ব্যবহার করতে পারবো। যেমন আমার এই বোর্ড, এই হোয়াইট বোর্ড, এই বোর্ড আমি একবার কিনছি, অনেক দিন ধরে ব্যবহার করতেছি, এটা স্থায়ী সম্পদ। আর চলতি সম্পদ হচ্ছে যে সকল সম্পদ খুব দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যায়, তাকে বলা হয় চলতি সম্পদ। তাহলে এখানে কোনটা চলতি সম্পদ? খুব সহজে, এটা কি আমার কি অলিক সম্পদ, ভুল। নাকি এটা কি তরল সম্পদ,
নাকি এটা তরল সম্পদ? ইয়েস, এটা তরল সম্পদ। অস্পর্শনীয় সম্পদ ভুল। আর কি স্থায়ী সম্পদ ভুল। স্থায়ী সম্পদ ভুল। তাহলে আমরা কি একটা ধারণা নিতে পারলাম? আর একবার পরে দেখি আমরা আর একবার পড়ে নিই। বাড়ির কাজ দেওয়ার আগে দুই একটা কথা বলে নিই। আমরা আজকে যা যা শিখলাম আর একটু রিভিশন দিয়ে নিই। প্রথমে আমরা শিখলাম স্থায়ী সম্পদের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদ কোনগুলো দেখলাম। আমরা দেখলাম এখানে অবস্থাদার্যের কতগুলো পদ্ধতির কথা বললাম। তার মধ্য থেকে দুটো পদ্ধতি আমার পরীক্ষায় আসবে। একটা হলো দৃশ্যমান অদৃশ্যমান, একটা হলো সরলরৈখিক, একটা হলো ক্রমহ্রাসমান। সরলরৈখিক পদ্ধতিতে অবস্থাদার্যের সূত্র কিভাবে করা হয় সেটা দেখালাম। অবচয়ের হার কিভাবে নির্ণয় করা হয় সেটা দেখালাম। ক্রমহ্রাসমান জের পদ্ধতি দেখালাম। তারপর দেখালাম আমরা তোমার অবচয় সারণী। তারপর দেখলাম আমরা জাবেদা দাখিলা, খতিয়ান, মেশিন বিক্রয়জনিত লাভ বা ক্ষতি, কিভাবে লাভ লোকসান হিসাব প্রস্তুত করা হয় আর কিভাবে আর্থিক অবস্থা প্রস্তুত করা হয়। এগুলো আমরা বাসায় প্র্যাকটিস করব। আমরা বাড়ির কাজ, আজকে যেটা বাড়ির কাজ দিব সেটা হলো ঢাকা বোর্ড 2017 সালের অঙ্কটা। যদি আমরা এই অঙ্কটা করতে পারি আমার বিশ্বাস আমরা সবগুলো অঙ্ক করতে পারবো। একটু পরে নিই বাড়ির কাজটা। 2017 সালের 1 জানুয়ারি 2017 সালে 1 জানুয়ারি তারিখে রহিম লিমিটেড 2,80,000 টাকার একটি মেশিন ক্রয় করে। তাইলে 2,80,000 টাকা দিয়ে আমি প্রথমে মেশিন ক্রয় করছি। মেশিনটির সংস্থাপন ব্যয় 20,000 টাকা। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 5 বছর। তাহলে এখানে মেশিনের ক্রয় মূল্য হচ্ছে 2,80,000, সংস্থাপন ব্যয় 20,000। তাহলে মোট বা অর্জন মূল্য হলো 2,80,000 যোগ 20, 3 লাখ টাকা। বাংলাদেশের মূল্য হলো কত? 20,000। তাহলে 2,80,000 যোগ 20,000 মাইনাস 20,000, 2,80,000 ডিভাইডেড বাই আয়ুষ্কাল 5। তাহলে যেটা হবে সেটার নাম হবে কি বাৎসরিক অপচয়। তার মানে 56,000 হবে। 2,80,000-কে 5 দিয়ে ভাগ করলে 56,000 হবে। তাহলে প্রথম বছর অবশ্যই হবে 56,000। 2018 সালের 1 অক্টোবর তারিখে মেশিনটা 1,60,000 টাকায় বিক্রয় করা হয়। তাইলে সেটা আমি কিনছি কত সালে? আমি কিনলাম 2017 সালে, বিক্রি করছি 2018 সালে 1 অক্টোবর। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। তাহলে 1 বছর 9 মাস পরে সেটা আমি বিক্রয় করছি কত? 1,60,000। প্রতি বছর 31শে ডিসেম্বর তারিখে হিসাব বছর শেষ হয়। সরলরৈখিক পদ্ধতি অবশ্যই। তাহলে আমরা প্রথম দেখো অবশ্যই বাৎসরিক অবশ্যই হবে 56,000। 2017 সালে 56,000 আর 2018 সালে কত হবে? 56,000-কে 12 দিয়ে ভাগ করে 9 দিয়ে গুণ করলে দ্বিতীয় বছরে অবশ্যই বেরিয়ে আসবে। মনে হয় হিসাব করলে 42,000 আসবে, দেখবে। তাহলে প্রথম জাবেদা হবে মেশিনারি ডেবিট, নগদান ক্রেডিট 3 লাখ টাকা। অবশ্যই হবে অবশ্যই খরচ ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট 56,000। আর আয় বিবরণ ডেবিট, অবশ্যই খরচ ক্রেডিট হবে কত টাকা? তাও 56,000। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2017। এই অঙ্কটা আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমি করাই দিব। তোমরা সরলরৈখিক পদ্ধতিতে বাসা থেকে প্র্যাকটিস করবে। আমরা সবাই বাসায় বসে প্র্যাকটিস করব, পড়ালেখা করব, সুস্থ থাকব, সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলব। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক, সবাইকে হেফাজত করুক। আল্লাহ হাফেজ, ভালো থাকিও।